উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের রামচন্দ্র ভবনের 160 বছরের দুর্গাপুজো আর 200 বছরের বনেদিয়ানা ও আভিজাত্যের ইতিহাসে হলো এক নতুন সংযোজন। 2019-এর 4 অক্টোবর মহাষষ্ঠীর সন্ধ্যায় ওই বাড়ির ঠাকুর দালানে বাড়ির ভাগ্নে অপূর্ব গঙ্গোপাধ্যায়ের লেখা চোর বাগান চট্টোপাধ্যায় বাড়ি বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন শঙ্করলাল ভট্টাচার্য ও বিশ্বজিৎ মতিলাল। উপস্থিত ছিলেন ইন্দ্রাণী ভট্টাচার্য, বইয়ের প্রকাশক, সুমিত্রা প্রকাশনীর কর্ণধার অপূর্ব গঙ্গোপাধ্যায় ও পরিবারের সদস্যরা। এই দুর্গাপুজোর 150 বছর এই বাড়িতে খুব ধুমধামের সঙ্গে পালিত হয়েছিল। তারও 1 বছর আগে থেকে এই বই লেখার প্রচেষ্টাটা শুরু হয় এবং তখন এই জিনিসটা এই পরিবারের সদস্যদের মধ্যে মাত্র একজনই জানতেন, সুব্রত। এবং তারপর আমরা পরীক্ষামূলকভাবে 150 বছরের যে স্মারক পত্রিকা সেখানে এই অংশের একটা গিফট ছাপি এবং আমরা দেখে নিতে চেয়েছিলাম যে বিশাল পরিবারের যে ইতিহাস, সেই ইতিহাসের যে সারাংশ তার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, কিন্তু তা সেরকম ভাবে চোখে পড়েনি। এরপর 2014 সালে অলোকেন্দুদা এই বইয়ের ব্যাপারে আমায় প্রচুর সাহায্য করেন এবং আরো কিছু তথ্য আমরা পাই। কিন্তু যে কোনো কারণেই হোক, নানা রকম টালবাহানার পর বা সমস্যা কিছু দেখা দেওয়ার বইটি প্রকাশ হতে পারেনি। 2019 সালে এই ব্যাপারটি একটা নতুন গতিতে প্রাণ পায়। আপনারা জানেন কলেজ স্কোয়ার খুব কাছে, এখানে নববর্ষের বই উৎসব প্রত্যেক বছর হয়ে থাকে বৈশাখ মাসে। এবছরে যখন বৈশাখ মাসে নববর্ষের বই উৎসব হয়েছিল, তখন একদিন আমার স্টলে হঠাৎই হাজির হয় অর্থেন্দুদা এবং সুব্রত। এবং সেদিনই আমাদের ওইখানেই প্রায় ঘণ্টাখানেক স্টলে বসেই ঠিক হয় যে যে অসম্পূর্ণ বইটি রয়েছে সেটা সম্পূর্ণ করে ফেলা হবে। এবং কার্যত সেদিনই ঠিক হয় যে এই বাড়ির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের হাতে গ্রন্থসর্গ থাকবে, এভাবে হাতে থাকবে না। এবং সব মিলিয়ে সেদিন থেকে আমরা ঝড়ের গতিতে কাজ শুরু করি। এবং তারপর আজকে এই যে দিনটা আসতে পারলো, এর পেছনে আমি ব্যক্তিগতভাবে 2014 পর এখন বলতে পারি যে অর্থেন্দুদার এই যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে আমার কিন্তু এই পরিশ্রমটা সার্থক রূপ পেয়েছে। সঙ্গে আছে সুব্রত, সঙ্গে আছে চন্দ্রনাথদা এবং আরো অনেকের। শেষ মুহূর্তে জয়দেবদা সাংঘাতিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, বহু পুরোনো ছবি দেওয়া থেকে শুরু করে, এবং যখন যে তথ্য দরকার পড়েছে জয়দেবদা তার ব্যস্ততার মধ্যেও দিয়েছেন। আর দুজন কথা বলবো, একদম তরুণ প্রজন্ম সম্পদ এবং অরিন্দম, যারা আমাকে বিশেষ করে প্রকাশনার কাজে এবং লিখন সহায়তাতে সাংঘাতিক সহযোগিতা করেছে। যখন যেটা দরকার হয়েছে, কার্যত 24 ঘন্টাও সময় পাইনি, ছবি দরকার হয়েছে বা কোনো তথ্য জোগাড় হয়েছে, এরা জোগাড় করে দিয়েছে। বইতে কি আছে সে সম্পর্কে কিছু বলতে চাই না, শুধু বলতে পারি এই বইটা শুধুমাত্র একটা পারিবারিক কথন নয়, এটাতে একটা সামগ্রিকভাবে পুরোনো কলকাতার চেহারাও পাওয়া যাবে। যারা আজকে উপস্থিত আছেন এরা দুজনেই খুব ভালো বক্তা। শঙ্করদার বক্তৃতা আপনারা শুনেছেন 150 বছরে, কার্যত সেই বক্তৃতাতে এই বাড়ির মানুষজন এতটাই মুগ্ধ যে তারা সবাই চেয়েছিলেন যে এই বইটা প্রকাশ করার জন্য শঙ্করদাই আসুক। শঙ্করদার স্ত্রী আজকে উপস্থিত হয়েছেন, ভীষণ ভালো লাগছে। আজকে উনি হঠাৎই ঠিক করেছেন যেখানে আসবেন। এর আগে আমি বলেছিলাম, কিন্তু তখন অন্য কাজ ছিল বলে উনি সম্মতি দিতে পারেননি। আর বিশ্বজিৎদা এক অর্থে এই বাড়িরই মানুষ, আবার এক অর্থে জনসংযোগ বিধি হিসেবে ওনার খ্যাতি। আমার দাদা এবং আমাদের সুমিত্রা প্রকাশনী প্রায় সমস্ত অনুষ্ঠানের নিয়মিত দর্শকও বলা যেতে পারে। এইবার আমি শঙ্করদা এবং বিশ্বজিৎদাকে একসঙ্গে বলছি বইটির আবরণ উন্মোচন করতে।
এবং প্রাথমিক শিক্ষা এই চোরবাগানের মামার বাড়িতে, পাশের বাড়ি। 1833 সালে মাত্র 17 বছর বয়সে পানিহাটির কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের কন্যা দুর্গাদাসী দেবীর সহিত রামচন্দ্রের বিবাহ হয়। সেই সময় রামচন্দ্র পাট বিশেষজ্ঞ হিসেবে একসাথে 2 ব্রিটিশ কোম্পানি এডিলেস্টো ও অ্যান্ডারসনে কর্মরত ছিল। সুতরাং আর্থিক সচ্ছলতা ওনাদের যথেষ্টই ছিল। তাই বিবাহের কিছুকাল পরেই এই 120 মোক্তার মনস্থিত বাড়িটি ক্রয় করে, যেখানে আজ আমরা সবাই সমবেত হয়েছি। কথিত আছে যে রামচন্দ্রের এই বাড়িতে প্রবেশের বহু আগেই এই ঠাকুর দ্বারা নেই দুর্গা পুজো হতো। ধর্মপান রামচন্দ্র বাবু ও দুর্গাদাসী দেবী এই জন্যই বোধ হয় এরই সংলগ্ন 122 নম্বর মুক্তারবাবু স্ট্রিটের জমিটি, পাশে বাড়িতে আমার পাশে জায়গাটা আমাদের জমিটি কেনার পরেও পুরনো এই ঠাকুর দালান ভেঙে তখনকার প্রচলিত বিশাল নাট মন্দির তৈরি করেননি। ধর্মপ্রাণ কর্তা বাবা ও কর্তা মা 1838 সালে বিবাহের মাত্র 5 বছরের মধ্যে নারায়ণ রূপী শ্রী শ্রী শ্রীধরজিকে এই বাড়িতে প্রতিষ্ঠা করে। শ্রী শ্রীধরজি আমাদের প্রাণ, আমাদের দাতা, এবং যার ওপর আমরা প্রতিনিয়ত নির্ভরশীল। ওনার নাম স্মরণ করে আমাদের সব ক্রিয়া ও সব কর্ম। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজও প্রতিদিন শ্রীধরজির নিত্য সেবা হয়ে আসছে। সন্তান কামনায় এবং সন্তানের মঙ্গলের জন্য দুর্গাদাসী দেবী প্রায় এখান থেকে 100 কিলোমিটার দূরে হুগলি জেলার বৈচি গ্রামের সন্নিকটে রাখাল রাজপুরে রাখাল রাজার ঐকান্তিক সেবা করেন এবং মন্দির প্রতিষ্ঠায় বহু শ্রম ও অর্থ নিবেদন করেন। তাই রাখাল রাজপুর এই বংশের এক পূর্ণ ভূমি, এবং আজও এই পরিবারের লোকেরা প্রায় রাখাল রাজ দর্শনে যায়। উল্লেখযোগ্য যে রাখাল রাজের নাম অনুসারে দুর্গাদাসী দেবী তার প্রথম পুত্রের নাম রাখেন রাখাল চন্দ্র। 1860 সালে রামচন্দ্র বাবু এই 120 নম্বর বাড়ির ঠাকুর দালানে, যেখানে আজ আমরা সবাই সমবেত হয়েছি, দুর্গা পূজা শুরু করে। দুর্গা পূজা আমাদের বংশের সেরা উৎসব। আমরা অত্যন্ত ভাগ্যবান ও গর্বিত যে 160 বছর নিরবিচ্ছিন্ন ভাবে এই রামচন্দ্র ভবনে দুর্গা পূজা করে আসতে পেরেছি, এবং পুরোনো দিনের সমস্ত নিয়ম কানুন আচার রীতি নীতি মেনে এই অসাধারণ মিলন মেলায় রামচন্দ্রের সব প্রজন্মই মন প্রাণ দিয়ে বংশের ধারা মেনে বিভিন্ন কর্মে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। আমরা গর্বিত যে এই বংশের সন্ধান হতে পেরে। এখানে অবশ্যই উল্লেখযোগ্য যৌন জামাই ভাগ্নে 3 নয় আপনি, এই আত্মবাক্য আমাদের পরিবারে সম্পূর্ণ ভুল প্রমাণিত। আমাদের গর্ব আমাদের ভাগ্নেরা, আমাদের জামাইরা বহু বিপদে আপদে দোল দুর্গোৎসবে আনন্দে বিরহে এই ভাগ্নেরা ও জামাইরা অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা সবাই আমাদের বড় আদরের এবং পরম শ্রদ্ধা। এই দুর্গাপুজো বা এই বাড়ির দুর্গাপুজোর সাথে স্টেজ বেঁধে সারা রাত্রব্যাপী নাটক রামচন্দ্র বাবুর সময় থেকেই হয়ে আসছে। আগে নবমীর রাত্রে যাত্রা করে অভিনয় মঞ্চস্থ হতো। কিছুকাল পরে, বিশেষত রামচন্দ্রের তিরোধানের পর, এই বংশের ছেলেরা এই বাড়িতে আমাদের বিখ্যাত বড় উঠোনে পাশের জমিটাতে স্টেজ বেঁধে নবমীর রাতে নাটক মঞ্চস্থ করতেন। অভিনয় অবশ্যই ভাগ্নেরা জামাইরা অংশ নিত। বিশেষ করে উল্লেখযোগ্য যে সেই যুগের পারিবারিক নিয়ম মেনে ছেলেরাই স্ত্রী চরিত্র অভিনয় করত। কিন্তু 1955 সালে রামপ্রসাদ নাটকের সময় থেকে বাড়ির মেয়েরা বা ভাগ্নিরা ছেলেদের সাথে এই বাড়ির নাটকে অংশ নিয়ে আসছে আজ। তারপর শুধু ইতিহাস। বহু নাটকের সাক্ষী আমাদের বড় উঠোন। কালক্রমে দর্শক সংখ্যা অত্যধিক হওয়ায় গত 10-12 বছর ধরে আমরা কলকাতার বিভিন্ন মঞ্চে নাটক করে আসছি। এছাড়া এ বাড়িতে বহু বিখ্যাত সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠানে সাক্ষী। এই সমস্ত জিনিসের দীর্ঘ বিবরণ আমাদের আজকের প্রকাশিত বইটিতে আপনারা সবাই পাবেন।
আমাদের সম্মানিত মাননীয় এই বিশেষ অতিথিদের এই পরিবারের সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই সমবেত সকলকে। নমস্কার। এই পুজোর সময়টা আমরা সমস্ত কিছু নিয়মের বাইরে চলে যাই। আমি আমার বয়স নিয়ে বেশি মাথা ঘামাই না। আমার মনে হয় আমি এখনো সেই ক্লাস 9-এ 8-এ 7-এ আছি। সেই উন্মাদনাটা সারা বছর ধরে থাকে। এই পুজো আসছে নতুন জামা কাপড় এখন নেওয়ার চেয়ে দিতে বেশি ভালো লাগে। পাই তো প্রচুর এবং সেগুলো দিতেও হয় এবং এখনো কিন্তু প্রত্যেক দিন নতুন জামাটা শাড়িটা না পরলে কেউ মনটা কুতুর করে। মানে সেই ছোটবেলাটার মধ্যে আমরা সবাই থাকি, বাহ্যিক ভাবে বড় হয়ে যাই, বুড়ো হয়ে যাই, কিন্তু সবারই মধ্যে সেই ছোটবেলাটাই বেঁচে থাকে। আমারও তাই। আমার এখানে এসে সব চেনাশোনা মুখ দিয়ে আছে। আমার তো আবার অনেক রকম ভাবে পরিচিতি, নানান ভাবে নানান দিকে, কোথাও না কোথাও কেউ না কেউ এসেই যায়। আর এই যে সাবেক প্রতিমা, এইটা আমার কাছে সবচেয়ে বেশি আমাকে টানে। অনেক থিম হয়, অনেক কিছু হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আলটিমেটলি পেছন দিকে কিন্তু মৃত্তিকা মা থাকেন, সেটাই পূজিত হন অনেক থিমের আড়ালে। তিনি হয়তো সবসময় দর্শনীয় থাকেন না, কিন্তু আমি জানি যতই থিম হোক, অন্যরকম প্রতিমা হোক, যাই হোক, যখন যেটা পুজো হয় সেটা কিন্তু এই মূর্তি পুজো হয়। সেটা হয় ছোট করে পাশে রাখা থাকে, নাহলে পেছন দিকে অন্য কোথাও থাকে। সেই জন্য আর এই যে বাড়ির পুজো আমার বরাবরই আস্তে আস্তে আমি আমার কথাকে বলছিলাম, বরাবরই বলি যে আমার নর্থ ক্যালকাটা ভীষণ ভালো লাগে। নির্ঘাত আমি গত জন্মে এখানকার পেয়েছিলাম, কারণ এই যে একটা পরিবেশটা না পুরো পাল্টে যায়। কলকাতা কতটুকুনি, কিন্তু আমি যখন সাউথ থেকে, আমি বরাবরই সাউথ থেকে যখন নর্থের দিকে আস্তে আস্তে আসি, আমি ভীষণ একাত্ম বোধ করি। মনে হয় যেন এটাই আমার জায়গা, কেন আমি জানি না। সেই জন্য খুব ভাল লাগে। সে আর পুজোর সময় তো সবাই সেজে বুঝে খুশি খুশি মুখ, খুব ভাল লাগে দেখতে এবং খুব ভালো লাগছে। সে ধন্যবাদ। এটা কিন্তু কোনো পারিবারিক অ্যালবাম নয়, বা এটাও ঠিক, সেটা হচ্ছে যে পারিবারিক মানুষদের কথা বলার জন্য কিন্তু করতে নয়। এই বইটা করা হয়েছে একটা বাড়ির প্রকৃত ছবিটাকে তুলে ধরার জন্য। সেটা করতে গিয়ে যাদের ছবি এসেছে, যাদের প্রসঙ্গ এসেছে, তাদেরকে আমরা নিয়েছি। এটার জন্য একটা নেপথ্যে নির্দিষ্ট মাপকাঠি রাখা হয়েছিল। সেই মাপকাঠিটা স্থির করে দিয়েছেন অলকেন্দুদা এবং অর্থেন্দুদা। আমি সম্পূর্ণ স্বাধীনভাবে সেই জিনিসগুলোকে নিয়ে আমার যে প্রফেশনাল দিক এবং যে টেকনিক্যাল দিক, একটা বই তৈরি করতে গেলে পুরোপুরি আমার নিজের কথাতে চলে তা নয়। আমাদের একজন আর্টিস্ট আছেন এবং সব ক্ষেত্রে সব প্রকাশনে আর্টিস্টের কথাবার্তা শুনতে হয়। অনেক ছবি হয়তো আমার ইচ্ছে হয়েছে যে ভালো হয়, আমার পরিচিত একজন প্রিয় মানুষ আছেন বলে, কিন্তু আর্টিস্ট বললেন যে এই ছবির রেজলিউশন অত্যন্ত কম, ছবিটা যাবে না, গেলে ছবিটার সৌন্দর্য নষ্ট হবে। সেক্ষেত্রে যাইনি, এরকম হয়েছে। তবে যদি কিছু বাদ করে থাকে, আমি কথা দিচ্ছি আমাদের পরের যে সংস্করণ হবে আপনারা জানাবেন। যারা এই বাড়ির লোক তারা অত্যন্তকে জানাবেন, যারা বাইরে আছেন তারা আমাকে ইমেল করতে পারেন, ফোনে বলতে পারেন। আমরা পরে যে সংস্করণ করবো পুজোর পরেই, কারণ এই সংস্করণের চাহিদা খুব বেশি। আমরা বুঝতে পারিনি যে কতটা আমাদের ছাপা দরকার, তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে গত সোমবার আনন্দবাজার পত্রিকাতে কলকাতার পর্যায়ে এটি বেরিয়ে যাওয়ার পর আমরা পুজোর পরেই আমাদের দ্বিতীয় সংস্করণ বা প্রথম সংস্করণের দ্বিতীয় মুদ্রণ করব। তাতে আমরা প্রত্যেকের তথ্য যদি কিছু বাকি দিয়ে থাকে তা মা পাশে আছেন পরিচিত দশা চিকিৎসক ডক্টর অচ্যুত চট্টোপাধ্যায়। আমার ডান দিকে জয়জিৎদা, আপনারা জানেন তিনি এনডিউরের সাধারণ পরিষদের অন্যতম সদস্য ছিলেন এবং এই বাড়ি আমার পিসির বাড়ি। আমার পিসমশাই এই পরিবারের অন্যতম স্তম্ভস্বরূপ প্রয়াত শ্রী শৈলেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তার সঙ্গে আমার একমাত্র বিবাহ হয়েছে প্রতিমা দেবী।
প্রতিমা দেবী আমার একটি পিসি। ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম আমাদের কেউ জিজ্ঞেস করলে বলতাম আমার একটি বাবা একটি পিসি। তো আজকে এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু আমার জন্মের আগে থেকেই বলা যায় সেই অর্থে। এবং সুরেন্দ্র কিশোর চট্টোপাধ্যায় আমার পিসমশাই ছিলেন আমাদের পরিবারের গার্জেন। তার কারণ আমার বাবা অত্যন্ত অল্প বয়সে পিতৃহীন হয়েছিলেন, আবার তার পিতামহ ছিলেন তার গার্জেন। তিনি চলে যাওয়ার পর পিসমশাইয়ের আশীর্বাদে আজকে আমরা যেখানে দাঁড়াতে পেরেছি করার জন্য, এটি আমি মা দুর্গার সামনে মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি। দ্বিতীয় কথা যেটা বলা, এই বইটা যে প্রকাশ করা হলো, এটা যে একটু আগে অপূর্ব যেটা বললো, এটা কিন্তু সত্যি কথা, যেখানে বিন্দুতে সিন্ধু দর্শন। অর্থাৎ এই বইটি কিন্তু একটি কোনো বিশেষ পরিবারের ক্ষেত্রে সীমাবদ্ধ হিসেবে দেখলে চলবে না। আমার সামনে আমার অগ্রণী সাংবাদিক আছেন অশোক বসু, শঙ্করলাল আমার অনুজ প্রতীক, আমরা সব সাংবাদিকতা একসঙ্গে সাংবাদিকতা করেছি দীর্ঘদিন ধরে। তারপর আমি একটু কাজ বদলে অন্য কাজে এসেছি। তবে যেটা আমার বলা, এই বইটি দিয়ে কিন্তু আজকে ফেলে আসা কলকাতার যে ছবি ধরা রয়েছে, এর কিন্তু গবেষণা মূল্য অপরিসীম। এবং আমার স্থির বিশ্বাস যে ভবিষ্যতে থাঙ্কাপ্পা নায়ার, ভবিষ্যতে হরিহর শেঠ যারা কলকাতা নিয়ে কাজ করেছেন, সেরকম ভবিষ্যতে এরা নিশ্চয়ই এই বইটিকেও একটি আকর গ্রন্থ হিসেবে কাজে লাগাবে। দ্বিতীয় কথা যেটি আমার বলার, সেটি হলো, দেখুন আজকে এখানে যে চাপমালায় লেখা আছে এবার 160, এটা কটা পরীক্ষা করতে পারে বলুন তো? অনেকেই বলে আমাদের খুব পুরনো পুজো, অনেকেই বলে আমাদের পুজোতে কবে কাজ, কিন্তু বিশেষ পাওয়া যায়। আজকে খুব কম পরিবারে কিন্তু মুখ ফুলিয়ে বলতে পারে পাবলিকলি এবার 160। তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমার যেটা বলা, যে শুভ কাজটি হলো, সেই শুভ কাজটি যেন এখানে থেমে না থাকে। এরপরে আরো অনেক দলিলায়নের কাজ বাকি আছে। অপূর্বকে বলা বাহুল্য, অপূর্ব পূর্ব মানুষ, এবং এক্ষেত্রে আমার যদি কোনো সামান্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি সেই সাহায্যের অঙ্গীকার করে আমার বলা শেষ করলাম। প্রিয় ডক্টর চট্টোপাধ্যায়, প্রিয় রাজচন্দ্র, প্রিয় বিশ্ববিদ্যালয় আছে, আর আপনারা সবাই আজকে প্রিয় এবং বরাবরই প্রিয়। কারণ এর আগে যখন আমি এসেছিলাম আমাকে ভুলেও ছিল, অসম্ভব ভালো লেগেছিল। তো কয়েক ক্ষেত্রে কথাটা বলি, যেহেতু বলছে এক হচ্ছে এই পড়াটা কিন্তু আমার মামা তো পড়া, এই বদলটা কেন আমার মামার বাড়ি। কাজে ছেলেবেলাতে একটা জিনিস করতো খুবই, আমি গ্রীষ্মকালে সামার হলিডেতে মামার বাড়িতে সে সময় কাটাতে আমার মামাতো ভাইকে নিয়ে এই পাশে মুক্তারাম বাবু স্ট্রিটে এসে একটি চাপা কল ছিল, এখনো আছে কিনা জানি না, আছে না, সেইখানে সে দাঁড়াতাম, উপরের দিকে তাকিয়ে কখন শিবরাম বাবুকে দেখা যাবে। হ্যাঁ, সত্যি দাঁড়িয়ে থাকতাম, এরকম বারবার দাঁড়িয়ে ছিল পাইনি। এমন দুপুর বেলাতে নিশ্চয়ই শিবরাম বাবু বয়স তার রোদ খেতে বেরোবেন না, তো পাইনি। যাই হোক, কিন্তু দাঁড়িয়ে থাকতাম, এতটাই ভালো লাগতো। আর একটা জিনিস এই পাড়া সম্পর্কে বলি, এই 6 বর্গ কিলোমিটার এই শ্যামবাজার চত্বরে, এই বাইরে ডাইনের সামনে পিছনে 6 বর্গ কিলোমিটারের মধ্যেই কিন্তু বেঙ্গল রেনেসাঁস হয়েছে। আমরা যাকে বাঙালির নবজাগরণ বলি বা ভারতের নবজাগরণ, তার সবকিছু ঘটে গেছে কিছুর মধ্যে। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর, এইখানেই স্বামীজি, এবং কেন এটা আমার কাছে এত প্রিয় জায়গা সেটাও বলি। আর একটু হেঁটে যেতে পারি, বাদুবাগানের কথা তো বললাম, আমি ছেলেবেলায় বাদুবাগানে পাশ দিয়ে দাদা কাকার সঙ্গে গেতে উনি একটি বাড়ির সামনে আমাদের দাঁড় করাতেন। দাঁড় করিয়ে একজন এরকম দরজা ছিল, পাশে এরকম দেয়ালের দরজার ভিতরে দাঁড় করে এখানে তিনি বসে আছেন না, উনি মস্ত বড় হয়েছে, তোমাদের দাঁড়াচ্ছেন কিছু না, কাকে দেখাতেন জানেন তো? গোবর। উনি তখন এখানে আঁকার চালাতেন,
তখন উনি ওদের শিক্ষা দিতেন ওর ছাত্রদের ওইখানে বসে একটা চেয়ারে এরকম কাঠের চেয়ারে বসতেন আর তার পাশে গিয়ে সপ্তাহে 2-3 দিন গিয়ে একজন অসাধারণ মানুষ যাকে আমার বাবা বলতেন যে রবি ঠাকুরের পর রবি ঠাকুর স্বামীদের পরে জেনারেশনের সবচেয়ে বড় প্রতিভাধর ভারতীয়, তার নাম হচ্ছে সত্যেন বসু। সেই সত্যেন বসু ঈশ্বর মিলে থাকতেন এই খানিকটা দূরে। সে বাড়িতে আমরা খুব এসেছি, বাবার সঙ্গে এসেছি, পরে দেখতে এসেছি। সত্যবাবু আমার বাবা থেকে 2 বছরের সিনিয়র ছিলেন হিন্দু স্কুলে। আর 15 বছরে উনি ফিট হয়েছিলেন, কারণ উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, পরীক্ষা রেফার করবেন না, উনি পরীক্ষা দিয়েছিলেন, ফিট হয়েছিলেন। কিন্তু উনি তো সত্যেন বসু, তারপর তো ক্লাস হতে হতে সব বেরিয়ে চলে গেলেন। বাবা খুব লজ্জার সঙ্গে বলতেন যে সত্যেনদা উনি 1911 সালে ফার্স্ট হয়েছিলেন ম্যাট্রিকে এন্ট্রান্সে, বাবা। আর 1908 সালে সত্যেনবাবু হয়েছিলেন। উনি দয়া করে ফিট হয়েছিলেন, অসুস্থ অবস্থাতে উনি পরীক্ষা দিতে পারবেন না এরকম অবস্থায়, তার সাথে দিয়েছেন। তারপর তো ফার্স্ট কোনো শেষই নেই। উনি বলতেন যে সত্যেন বসু এত প্রতিভাবান মানুষ ভারতবর্ষে জন্মায়নি ওই সময়টার পরে। তো ওনার সঙ্গে খুব বিয়ে ছিল, তো ওইখানেও আসা হতো। আরেকটা খুব মজার জায়গা ছিল, নরেন্দ্রদের বাড়ির কথা জানেন, শিমলে এখানে যেতে। আরেকটা জায়গাতে আমাকে আসতে হতো বাবার সঙ্গে, কয়েকবার নিয়ে এসেছি এইখানে আরেকটু উত্তরে। সেটা হচ্ছে ঘোষ লেখতেন, আর নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দে গায়ক, অন্ধ গায়ক। তো তখনকার দিনে সবাই বলতো আমাকে এসো বাবা, এটা শুনিয়ে বলতেন। ওনার হয়তো কখনো বলেছে যে আপনি দাঁড়িয়ে কৃষ্ণ বাড়িতে যাচ্ছেন, এই ভক্তা আমাকে বলতেন কৃষ্ণবাবু বলতে, কৃষ্ণবাবু বলতে সব আছে। উনি অন্ধ নড়েছে বেশি দেখতেন, গান না দেখলেও গাওয়া যায় না গানটা। তো এই পাড়াটা, এই পুরোটা পাড়াটা, এটাই হচ্ছে বেঙ্গল রেনেসাঁসের পাড়া। তো এই জায়গাটা আসা মানে তীর্থে আসা। তার উপরে আজকে আমরা আসছি দেবী দুর্গাকে দেখতে। এবার একটা কথা বলি, মানে আপনাদের এই ডক্টর চ্যাটার্জির কথা শুনতে পারলাম, বুঝতে পারলাম যে আপনাদের পরিবারে এই চাটুর্য পরিবার সুন্দর লাগবে শুনতে। চাটুর্য পরিবারে ভাঙন হয়নি, যে কারণে আজ ওই 160 বছর ধরে পুজোটা চলছে। মাদার টেরেসা একটা খুব দামি কথা বলতেন, উনি তো কলকাতার মাই বলেন, উনিও একটা খুব দামি কথা বলতেন, the family that prays together stays together। যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে তারা একবদ্ধ থাকে। আপনারা এই যে প্রার্থনা করেন দেবী দুর্গা প্রতি বছর নিয়ম করে, এত সুন্দর করে অনুষ্ঠান করে এবং আপনাদের আন্তরিক যোগ দিয়ে এটি আপনাদের একাত্ম করে রেখেছে, আপনাদের পরিবারে ভাঙন হয়নি। এটা একটা ঘটনা বলি আপনাদের, এটা মাদার টেরেসার কথা, কিন্তু একটা কথা কিন্তু সত্যি, যে সমস্ত পুরনো পরিবারে পুজো আছে সেই পরিবারগুলো কিন্তু চত্বরে ভাঙেনি, অথবা কাজের কারণে যারা ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গাতে এদিক ওদিক সেদিক, তারা কিন্তু ওই সময় আবার মিলিত হয়। অর্থাৎ ওই পরিবারের পরিচয়টা কিন্তু পাওয়া যায় ওই পুজোর মধ্যে। এটা কিন্তু যে সব বড় বড় তখনকার দিনে সম্পদশালী পরিবার যারা পুজো আচার করতে যায়নি, এইরকম শুভ উৎসবে কখনো কাজ করেননি, তাদের কিন্তু পরিবারের এই পরিচয়টা থাকে। এটা একটা ঘটনা। এই জন্য আমার মনে হয় যে আজও অনেক পরিবার যে পুজো করে, হয়তো কষ্ট করে করে, আগের মতো সেরকম সম্পদ হয়তো নেই, সেরকম হয়তো অবদান হয়তো সব অংশ থেকে ওরা পান না, কিন্তু রাখেন ওই পরিচিতিটাকে ধরে রাখার জন্য, যে আমরা আছি, আমরা থাকতে চাই। এটা কথা বলি, এটা খুব প্রয়োজনীয় কথা আজকের দিনে। এই যে বইটা আজকে বেরোলো, এই বইটা সম্পর্কে দুটো কথা বলার আছে। একটা কথা আমি আগে বলি, সেটা আমি দেখলাম অপূর্ব একটি অনুষ্ঠানে বইয়ের থেকে বলবো, খুব ভালো লেগেছিল আমার শুনে। এটা একটি ফরাসি লেখকের কথা, যে একটি বই যখন উদ্বোধন হয় সেটাই কিন্তু তার শেষ উদ্বোধন নয় বা প্রকৃত উদ্বোধন নয়। এই বই যখন বিভিন্ন হাতে যাবে
বিভিন্ন মানুষের হাতে যাবে, লাইব্রেরিতে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে এবং মানুষ খুলে পড়বে। যতবার কোনো নতুন মানুষ ওই বইটিকে প্রথমবার পড়বে ততবার তার ইমোশন হবে, ততবারই তার উদ্বোধন হবে। তো আশা করি এই বইটা ক্রমাগত উদ্বোধন হতে থাকবে। এটা আজকে খোলা হলো বলে এখানেই বন্ধ হলো তা নয়, আপনারা সবাই পড়বেন, দেখবেন এবং যতবার আপনারা এটা খুলবেন এই বইটা কিন্তু নতুন করে উদ্বোধিত হবে। আর একটা কথা, সেটা একটা ফরাসির কথা, বিখ্যাত ফরাসি মাদামের কথা। আমার এই কেন জানি না ফরাসি বাতিক আছে বলে একটু এসে যায় ইয়েতে, তিনি খুব সুন্দর একটা অসাধারণ কথা বলেছিলেন। সে কথাটা বলছে কি, tout aboutit dans la vie, everything ends up in a book। 100 বছর পরে যদি বাড়িটা না থাকে, তখন যদি এই বইটা থাকে এবং থাকবে, তখন তো মানুষ আপনাদের পরিচয়টা জোগাড় করতে পারবে। আমরা তেনজিংয়ের সঙ্গে হিমালয়ের মাথায় চড়িনি, কিন্তু আমরা বই খুলে পড়তে পারি তেনজিং কবে কি করেছে। হেলেন অফ ট্রয়কে আমরা চোখে দেখিনি, তার সঙ্গে তার জন্য যারা যুদ্ধ করেছে তাদের সম্পর্কে আমাদের কোনো ব্যক্তিগত ধারণা নেই, কিন্তু আমরা ইন্ডিয়ার পরিচয় জানতে পারি। মহাভারত রামায়ণ পড়ে আমরা একটা বিশেষ সময়কার মানুষ এবং সভ্যতার কথা জানি। কাজে এভরিথিং, সে নেপোলিয়নের জয়লাভ কি পরাজয়, আপনার ক্রাইস্টের যিশুর বাণী কিংবা তার হত্যা রোমকদের হাতে, কিংবা যা কিছু করবেন ইতিহাসে, এভরিথিং এন্ডস আপ ইন আ বুক। তো এই বইটার মধ্যে কিন্তু অনেক এই বাড়ির পরিচয় এবং ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব ঢুকে গেল এবং এটার মধ্যেই ওরা থাকবে। এবং যতদিন আপনার এই বাড়িতে থাকুক তো ভালোই, আমি চাইবো ওটা বহুকাল ধরে থাকুক বা নজির ধরে থাকুক, যে চোর বাগানের একটি বাড়ি অন্তত রয়েছে যারা চোরে খেতে পারেনি। আমার দিদি জিজ্ঞেস করছিল আগের সময় চোর বাগান নামটা কেন, আমরা দেখো এইখানে তো নানান রকম ভাবে নানান কারণে এই শব্দে আসা, যেমন ফিরিঙ্গি পাড়া বলা হয়। ফিরিঙ্গি পাড়া কি না, যেখানে যেখানে সাহেবরা থাকতো, তারপর সাহেবরা চলে গেছে, তাদের অ্যাংলিকান দেখেছে, তাদের অনুপ্রয়োগ, সেটাকে ফিরিঙ্গি পাড়া বলা হতো। আবার আরেকটা ফিরিঙ্গি পাড়া আছে, ফিরিঙ্গি পাড়া, সেটা হচ্ছে অ্যান্থনি ফিরিঙ্গি পাড়া। অ্যান্থনি কবিরা যেখানে থাকতেন সেটাকেও ফিরিঙ্গি পাড়া, ফিরিঙ্গি মন্দির ইত্যাদি বলা হয়। তো এইভাবে মানুষের চল, মানুষের কথায় বার্তায়, অনুভূতিতে ছড়িয়ে থাকে একটা জায়গার পরিচয়, একটা বাড়ির পরিচয়। এই বাড়ি আমি চাই বহুদিন থাকুক, কিন্তু এই ইতিহাসটাও দরকার ছিল। এরপরে আরো যত যোগ হবে, এই ভূগোলটাও পরিচয় পাবে। এই যে জায়গাটা, এই যেটা বললাম যে এখানে গেলে মুক্তারামবাবু স্ট্রিট, ওখানে গেলে শিমলি, ওখানে গেলে ঘোষপাড়া, এই জিনিসগুলো আস্তে আস্তে এর মধ্যে আসবে। এবং সত্যি কথা বলেছেন বিশ্ববিদ্যালয় যে এর পরবর্তীকালে যখন সংখ্যাপন নায়ক বা পরিবেশের মতো কেউ কলকাতার রাস্তা কি বাড়ি কি পল্লীর ইতিহাস লিখবেন, তারা কিন্তু এই বইগুলোর উপরে নির্ভর করবেন। আর একটা জিনিস বলি, দুর্গা পুজো কিন্তু শুধু পুজো, এবং দুর্গা পুজোতে যারা পুজো করেন অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিত যারা, তারাই শুধু পূজায় নন, আপনারা সবাই পূজায়, আমরা সবাই পূজায়। অর্থাৎ আমরা পুজোতে এসেছি আমাদের আকাঙ্ক্ষাতে, আমাদের চিত্তে নিবেদনে পুজোটা হচ্ছে, কয়েকটা মন্ত্রের উপর পুজো হয় না। আমরা সবাই ভালোবেসে থাকি বলে তিনি আসেন বা থাকেন বা যাই করবেন। এবং এই পুজো বারবার আসে একটি কারণ, সেটা হচ্ছে কি, এটা আমাদের শুভ উৎসব। বরেন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধে শুভ উৎসব বলতে যা বলেছেন, অতি সহজ এই জিনিসটাই, এই দুর্গা পুজো। অর্থাৎ দুর্গা মা আসবে, সে বাড়িতে মেয়ে আসবে, খুব কাল ধরে, তার জন্য মায়ের অপেক্ষা, পিতার অপেক্ষা, তারপরে সংসার গুছিয়ে রাখা ওই সময়, যাতে তারা সময়টা ভালো পায়। আর এটা তো সারা বছরের মধ্যে একটা সুন্দর সময়। এই কারণে আমি বলি যে সমস্ত মস্ত ঘটনা কোন অকারণ ঘটনা বা দুর্ঘটনা থেকে ঘটে। যেমন রামচন্দ্রের পুজোটা করতে হয়েছিল রাবণ বধের জন্য, তিনি দেবীকে ডাকলেন, যার পুজো হতো বসন্তকালে, তাকে উনি শরৎকালে নিয়ে এসে পুজো করলেন। এবং পুজো করলেন শুধু না, কি কারণে, তার অস্ত্র, তার শক্তি তিনি চান যাতে তিনি রাবণ বধ করতে পারেন এবং সীতার উদ্ধার করতে পারেন। তো
তো এই পুজোটা কিন্তু একটি পুজোর সময়ের বিকল্প পুজো, অকাল বোধনের কারণে হয়। অকাল এটা কিন্তু সেই সময়কার পুজো নয়, কিন্তু ভাবুন এই পুজোটাই কিন্তু থেকে গেল। এখনো বসন্তকালে দুর্গা পুজো হয়, এরকম যে একটা পুজোতে আমরা গেছি, যেমন একটা পুজোতে আমার মনে আছে মধ্যপ্রদেশে গিয়েছিলাম, আমার গিয়েছিল ওদের একটা দল গিয়েছিল নাচের জন্য, আমি গিয়েছিলাম ওদের সঙ্গে। সেখানে এই সময় পুজো হয়, কিন্তু সেটা হচ্ছে কি একেবারে যাকে বলা যায় গ্রামীণ পুজো। এই সমস্ত শহর এবং পল্লী এবং গ্রামে ছড়িয়ে গেছে যে পুজো, এটা কিন্তু আমাদের এখানে। এবং এইভাবে দুর্গা পুজো আরো অনেক জায়গাতেই হয়, কিন্তু প্রদেশের কথা বলছি, পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও হয় না। পশ্চিমবঙ্গের মানুষের ভূমিকা পূর্ববঙ্গ ছিল এক সময়, এখন ভাগ হয়ে গেছে অন্য কারণে। বঙ্গের পুজোর কাছে কোন প্রদেশের পুজোর গায়ে লাগে, এটা একটা অদ্ভুত পুজো। এবং বঙ্গের পুজো আমি নির্বাচন করতে পারবো না কোনটা তার কাছে কতখানি বড়। কেউ কালী পুজোতে আছেন, ঠাকুর রামকৃষ্ণদেব কালী পুজো করতেন, তিনি মহাদেবের পুজো করতেন। তার কালী মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির উল্টো দিকে হচ্ছে মহাদেবের মন্দির। তিনি শ্রীকৃষ্ণের পুজো করতেন, তিনি দেবী দুর্গার পুজো করতেন। আর কি অপূর্ব সমস্ত, মানে আমরা শ্রীমৎ পাই কথামৃততে কি সুন্দর সুন্দর করে এক একটা পূজার কথাটি বলে যাচ্ছে। এরপরে আর একটা কথা আসতে পারে, এটা আমি বলে বলে একটু প্রাচীন করে ফেলেছি আমার কাছে, হয়তো আমার দিদির কাছে, কারণ আমার অনেক অনুষ্ঠানে যায়, কিন্তু এই কথাটা গীতাতেও আছে। এটা হলো আপুর্যমান অচল প্রতিষ্ঠা সমুদ্রমাপর্যশন্তি তদ্বৎকামায়ং প্রবিশন্তি সর্বে সোশান্তি অর্থাৎ সমস্ত নদী এসে সাগরে পড়ছে, সাগর উদ্বেগ করছে না। ঠিক সেরকম যে মানুষের মধ্যে চতুর্দিক থেকে কামনা বাসনা আকাঙ্ক্ষা এসে জমছে, কিন্তু তাকে উদ্বেগ করছে, তার চরিত্র হন করছে, সেই হচ্ছে সেই শান্তি পায়, তাকেই উনি বলছেন স্থিতপ্রজ্ঞ। তো এই স্থিতপ্রজ্ঞের এই যে ইয়েটা আমি বলি যে এই কিরকম এসে গেল কথাটা বলি। কদিন আগে বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিনে এক জায়গায় বলতে গিয়েছিলাম যে আমরা বিদ্যাসাগর মশাইকে কি করে অদ্ভুত একটা উপাধি তাকে দেওয়া হলো, অল্প 60 বছর বয়সে বিদ্যাসাগর, এবং সেটা থেকে গেল নাম হিসেবে বিদ্যাসাগর তিনি, কিন্তু তিনি আর একটা বড় সাগর, সেটা হচ্ছে এরকম কামনা বাসনা দুটোর দিক থেকে সে উনি উপাধি দিয়েছেন, শিরোপা পেয়েছেন, অর্থ প্রচুর আয় করে সবে, কিন্তু কোন দিকে তার আকাঙ্ক্ষা নেই, তিনি সব দিয়ে গেছেন। এই স্কুল করছেন, এই প্রিন্টিং প্রেস করছেন, এই ছোটদের জন্য বই করছেন, বড়দের জন্য বই করছেন, সমস্ত দেওয়ার জন্য যেন তৈরি ছিলেন মানুষটা। তো বিদ্যাসাগর হঠাৎ একটা সত্যিকারের গীতার সাগর পেয়েছেন, গীতাকে যে সাগরের কথা বলা হচ্ছে, যার সমস্ত কিছু আসে কিন্তু তাকে উদ্বেগ করে না। পুজো শুভ উৎসব সেই জিনিস যেখানে প্রচুর মানুষ আসে, তাদের মনের আকাঙ্ক্ষা নিয়ে আসে, তাদের চিত্ত নিবেদন করতে আসে, একটা ঝড়ের মতন আসে। আপনার আসবার সময় দেখছিলাম কত শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটি পুজো দেখার জন্য। এটা তো শুধু মানে একটা মূর্তি দেখা নয়, একটা মূর্তি দেখার না ভালোবেসে চলে গেলাম, এই রমেশ পাল দেখলাম, অমুক পাল দেখলাম, তা তো নয়। এটা নিজেকে নিজের ভালোবাসা ভেতরে সমস্ত কিছু দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ানো, এটা আমরা সারা বছর পারি না। যারা পারেন তারা সাধক, তারা সন্ন্যাসী, যারা সকাল থেকে রাত পর্যন্ত সেই স্তব করেন। কিন্তু আমাদের প্রয়োজন সাধারণ মানুষের একটা বিশেষ সময়, বিশেষ উদ্যোগ, বিশেষ প্রকল্প, ওটাতে আমরা গিয়ে সেই কাজটা করতে পারি। আপনারা খুব সুখী মানুষ যে আপনারা একান্নবর্তী হয়ে আছেন, আপনারা এক জায়গায় এসে করতে পারছেন। আপনারা হচ্ছেন একটা সংস্কৃতি ধারক এবং বাহক, এবং আপনারা একটা অত্যন্ত মর্যাদাশীল শুভ উৎসবের অঙ্গ। আপনাদের নমস্কার জানিয়ে আর মাকে প্রণাম জানিয়ে আবার নতুন করে বলছি একটা ছোট্ট কথা, শান্তি সেই পায় যে সাগরের মতো সমস্ত নদীর স্রোত নিজের মধ্যে গ্রহণ করতে পারে। ধন্যবাদ। বিশেষ পর্যায়ে তার মাতৃপ্রতি
বিশ্বজিৎ মতিলাল। এছাড়াও আমার বাড়ির ভাই বোনেরা, পরিবারের সদস্যরা সবাই উপস্থিত আছে। আমাদের পুজোর সময় ষষ্ঠী থেকেই আনন্দের একটা আবহাওয়া তৈরি হয়, কারণ সবাই এসে জড়ো হয় একসঙ্গে, সব মিলেমিশে, যে আমার ভাই বলে দিল সেইভাবে আমরা চালিয়ে যাই। এটা বাড়ি ছেড়ে আমরা যখন ছোট ছিল সে আনন্দ ভাষায় বোঝানো যাবে না, এখনো সেই প্রবাহমান পরম্পরায় চালিয়ে যাচ্ছে। এর জন্যে অত্যধিক একটা বলিষ্ঠ মনোবৃত্তির দরকার, এরা তাই করে যাচ্ছে, তার জন্য এটা ধন্যবাদ। আর এছাড়াও এই বাড়িটায় আমাদের একটা মিলন ক্ষেত্র, আমাদের আত্মীয় স্বজন যা বললো, ভাগ্নে, এরা সবাই মিলে এইখানে জড়াবে, সব ভুলে গিয়ে সেটা এখনো চলছে এবং আশা করি ভবিষ্যতেও চলবে। এবং এই বইটা পাবলিশ করার জন্য, দেখানোর জন্য শঙ্করলাল ভট্টাচার্য মহাশয় এবং বিশ্বজিৎ মতিলাল আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মিসেস ভট্টাচার্য নিচে উপস্থিত হওয়ার জন্য আরো বেশি শ্রদ্ধা জানাই, যাতে করে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি এখানে এগোচ্ছি। তবে আমাদের যে কথা বললে আমার ভাই, যে ভাগ্নে ভাগ্নি জামাইরা সব এখানে একাকার হয়ে যায়। আর এই ফাংশনের একটি বিশেষ সময় আমি বলছি যে অপূর্ব চ্যাটার্জি, অপূর্ব গাঙ্গুলি, এটা যেভাবে এটাকে প্রফেশনালি বা সব দিক দিয়ে আমাদের সাহায্য করেছে, সেটা স্পেশাল মেনশন করতে হবে। সেইটার জন্য আমি বলছি, কারণ একজনে একজনকে দায়িত্ব দিতে হয়। সেই জন্য এটার আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাই থাকার জন্য। তারপরে পরবর্তী অনুষ্ঠানটা কৃতজ্ঞতা। এবং আর কথা বলার সেরকম সময় নেই, আগেই বললাম কালকে সপ্তমী পুজোর আয়োজন হবে এই দালানে, ফলে দালানটা খালি করতে হবে। শঙ্করদাকে ধন্যবাদ, 10 বছর পরে উনি আবার এসছেন, আমরা আশা করবো তিনি আবার আসবেন। বিশ্বজিৎকে ধন্যবাদ, তিনি এই পরিবারের হয়েও আজ তিনি নতুন সত্তায় আমাদের মধ্যে এসছেন। ধন্যবাদ ইন্দ্রাণীকে, যিনি অত্যন্ত আন্তরিক মনে করে আজ এসছেন। এবং আপনাদের সকলকে, যারা এই বাড়ির মানুষ তাদের তো অবশ্যই, যারা বাড়ির মানুষ নন তাদেরও সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। পুজোর সকলের ভালো থাকুক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।